ওরে আমার দয়াশীল রে, বেঁচে গেল মানে? আমাকে সামলানো বুঝে এতই কষ্টের? দাঁড়ান মিস্টার ক্যাপ্টেন, আপনার এই বেঁচে যাওয়া আমি বের করছি, দাঁড়ান। ও ক্ষিপ্ত হয়ে লিখলো, বাঁচলো কিনা সেটা তো সময়ই বলবে। তবে মিস্টার, আপনার এই অন্যের জন্য মায়া কান্না দেখে তো মনে হচ্ছে আপনি নিজেই কাউকে সামলাতে গিয়ে একা খেয়ে বেকা হয়ে বসে আছেন। তাই বুঝি একা থাকার গুণগান গাইছেন? আর্য এবার একটা হাসির ইমোজি পাঠিয়ে লিখলো, স্যার এখন মতো কপাল কি আর আমার আছে ম্যাম? তবে হ্যাঁ, একটা অবাধ্য মানবের পাল্লা যদি পড়ি কোনোদিন, তবে হয়তো হয়তো। কিছু না। তা আপনার কি মনে হয় আমার কপালে কি তেমন কেউ জুটবে? তৃষা বালিশটা কামড়ে ধরে বিড়বিড়িয়ে বলল, জুটবে মানে? অলরেডি জুটে বসে আছে, শুধু আপনার মতো বেত্তমিজ লোক সেটা স্বীকার করে না। ও ফোনটা একপাশে সরিয়ে রেখে ডাটা অফ করে দিল। আর কথা বাড়ালে হয়তো রাগের মাথায় নিজের পরিচয়টাই ফাঁস করে দিবে। এদিকে হুট করে ওকে অফলাইনে চলে যেতে দেখে মুচকি মুচকি হাসলো আর্য। মূলত এই সময়টারই অপেক্ষা ছিল এতক্ষণ, যখন তৃষা নিজে থেকেই বিরক্ত হয়ে নেট অফ করবে। হাসির এক পর্যায়েও আনমনে বলল, গেম অন ম্যাডাম, দেখি কতক্ষণ আপনি এটা চালাতে পারেন। বিদায় বেলা সর্বদাই বড্ড ব্যথাতুর, যা আনন্দঘন মুহূর্তগুলোকে এক নিমিষে ম্লান করে দেয়। সর্বদা কল হাসে মুখরিত তালুকদার মঞ্জিলের প্রাঙ্গণে আজ কেবলই গুমট নীরবতা। রোদেলার সকালটাও যেন আজ বড় বেশি ম্লান, যেন এই প্রাচীন অট্টালিকার প্রতিটা ইট পাথর প্রিয়জনদের প্রস্থানের পদধ্বনি শুনে ব্যথায় গুমড়ে মরছে। প্রাঙ্গণে দাঁড়িয়ে লটবহর যাওয়ার প্রস্তুতি চূড়ান্ত। বড়দের চোখের কোণে পানি জমেছে কিঞ্চিত, নবকুড়িদের চঞ্চলতা আজ স্থবির। জাহানারা বেগম অশ্রুসিক্ত নয়নে বারংবার তৃষার মাথায় হাত রেখে দোয়া করছিলেন। সায়রা বেগম তৃষাকে বুকে জড়িয়ে ধরে বললেন, গলার কাছে কান্নারা দলাপাকি। আশায় মিথ্যা হাসির প্রচেষ্টায় ব্যর্থ হলো তৃষা। তামান্না, রায়া আর রাইসা তো রীতিমতো চোখের পানি মুছতে ব্যস্ত। তামান্না জড়িয়ে ধরে বলল, তৃষা ওর পিঠে হাত বুলালো। আমিও খুব মিস করবো তোমাদের ডিয়ার। বিষণ্ণ মেহসানা অপর প্রান্তে দাঁড়িয়ে রাইসা এগিয়ে এসে ওর হাত ধরে বলল। তৃষা চোখ ঘুরিয়ে আর্যকে খুঁজতে চাইল, দেখলো আর্য শাহরিয়ারের সাথে এক কোণে দাঁড়িয়ে গম্ভীর মুখে কিছু প্রয়োজনীয় কথা সারছে। ওর মুখে এভাবে বিচ্ছেদের কোনো লেশমাত্র নেই। তবে কথোপকথনের মাঝে মাঝে এই সাধারণ অলক্ষ্যে ওর তীক্ষ্ণ দৃষ্টি দিশার দিকে আছড়ে পড়ছিল। টুইঙ্কেল এতক্ষণ যাবৎ সবার মাঝখানে দাঁড়িয়েছিল, ঠিক বুঝতে পারছিল না কেন সবার মুখগুলো এমন থমথমে। আর্যর পাঞ্জাবির কোণা ধরে টান দিয়ে বলল। আর্য টুইঙ্কেলকে পাজা করে কোলে তুলে নিল, ওর মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, আসবো তো মাম্মাম, এখন চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। ধীরে সবাই যার যার নির্ধারিত গাড়ির দিকে অগ্রসর হলো। মেহসানা, সাবরিনার মৃত্তিকা উঠে বসলো আদ্রিয়ানের গাড়িতে। অন্যদিকে হামিদা বেগম আর আর্যর বাবা মা উঠলেন অন্য একটা বড় গাড়িতে। তাদের চোখে মুখে মলিনতায় প্রিয়জনদের ছেড়ে যাওয়ার বেদনা স্পষ্ট। সর্বশেষ আর্যর কালো রঙের গাড়িটা স্টার্ট নিল। পেছনের সিটে টুইঙ্কেল আর তৃষা পাশাপাশি বসা। আর্যর স্টিয়ারিং হুইলে হাত রেখে আয়নায় একবার তৃষার বিষণ্ণ মুখচ্ছবিটা দেখে নিল। টুইঙ্কেল জানালার পাশে বসে হাত নেড়ে সবাইকে বিদায় দিচ্ছিল। গাড়িটা যখন তালুকদার মঞ্জিলের বিশাল গেট পার হয়ে মূল রাস্তায় পড়ল, তৃষা শেষবারের মতো পেছনের দিকে তাকালো। আর্য ড্রাইভ করতে করতে খুব শান্ত স্বরে বলল, মন খারাপ করবেন না দিশা, জীবনটা আসলে একটা সফর, যেখানে প্রতিটি স্টেশনে কাউকে না কাউকে বিদায় দিতেই হয়। তৃষা ওর কথার পিঠে কোনো উত্তর দিল না, শুধু উদাস নয়নে বাইরে দ্রুত ধাবমান গাছপালার দিকে চেয়ে রইল। গাড়িটা এগিয়ে চলল রাজপথের উদ্দেশ্যে। সর্পিল রাজপথের বুক চিরে আর্যর কালো গাড়িটা তীরের বেগে ধাবমান। দীর্ঘক্ষণ যাবৎ নিস্তব্ধতা বিদ্যমান গাড়ির ভেতর। তৃষা জানালার বাইরে দ্রুত বেগে ধাবমান ধূসর দিগন্ত আর সবুজ বনানীর দিকে চেয়ে নিজের বিষণ্ণতাকে প্রশমিত করার ব্যর্থ চেষ্টায় লিপ্ত। হঠাৎ নিস্তব্ধতা ভঙ্গ করল টুইঙ্কেল। ও তৃষার কোলের উপর মাথা রেখে শুয়ে থেকে হুট করেই বলে উঠল। তৃষা টুইঙ্কেলের কপালে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল, সোনা, আমার তো গলা ভেঙে গিয়েছে, কোনো কিছু শোনে? টুইঙ্কেল উঠে বসলো, আর্যর দিকে তাকিয়ে আবদার করলো। আর্য স্টিয়ারিং হুইলে হাত রেখে আয়নায় একবার তৃষার দিকে চাইল। তৃষা তখন কৌতূহলী দৃষ্টিতে আয়নায় আর্যর চোখের দিকে নিবদ্ধ। আর্য সেই নীলচে ধূসর চাহনি আজ কিঞ্চিত নমনীয়। ও এক হাত পেছনে দিকে বাড়িয়ে টুইঙ্কেলের গাল ছুঁয়ে মৃদু হাসলো। কিছুক্ষণের মাঝে কোনো ভূমিকা ছাড়াই আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর কক্ষের নিস্তব্ধতা চিরে ঝঙ্কৃত হলো। আর্যর কণ্ঠে গানটার প্রতিটা কলি তৃষার হৃৎপিণ্ডে যেন অনুভূত এক কম্পন সৃষ্টি করল।
ও বিস্ময়ভূত হয়ে আর্যর সে বলিষ্ঠ পিঠের দিকে তাকিয়ে রইল। পরক্ষণে দ্রুত আয়নায় আর্যর চোখের দিকে নজর দিল। আর্য ঠিক সেই মুহূর্তে আয়নায় তৃষার চোখের মনি বরাবর দৃষ্টি নিবদ্ধ করলো। দুজোড়া চোখের সে নীরব সংঘর্ষে তৃষা যেন নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলল। কিঞ্চিত অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে নিল, কিন্তু ওর রাঙা কপোলদ্বয় আর ঠোঁটের কোণের ওই সূক্ষ্ম হাসিটা আর্যর নজর এড়ালো না। প্রায় 8.5 ঘন্টার দীর্ঘ সফরের সমাপ্তি ঘটিয়ে চিরপরিচিত শুকনীরের আঙিনায় এসে থেমেছিল আর্যর গাড়িখানা। তৃষার উচ্চ মাধ্যমিক অতি সন্নিকটে হওয়ায় ওরা সরাসরি ঢাকাতেই ফিরেছে। তবে ফেরার পর অবসাদ শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল তৃষার। তাই এর বিন্দুমাত্র সময় ব্যয় না করে ঘুমন্ত টুইঙ্কেলকে ওর কক্ষে শুইয়ে দিয়ে তৃষা গা এলিয়ে দিয়েছিল নরম শয্যায়। ঘুমের গভীর আবেশে কখন যে সময় তড়িৎ বেগে বয়ে গেছে তা টেরও পায়নি সে। হঠাৎ তন্দ্রাচ্ছন্নতা টুটে যেতে জানালার ফাঁক দিয়ে আসা রাতের হিমেল হাওয়ায় শিওরে উঠল তৃষা। বালিশের পাশে রাখা ঘড়িটার দিকে নজর পড়তে ওর চক্ষু চরক গাছ। ঘড়ির কাঁটা রাত 8:10 ঘরে। বাইরে তখন অমাবস্যার নিবিড় তিমির। মহানগরীর আকাশ থেকে চ্যুত হওয়া ধুলোবালি আর সোডিয়ামের আলো মিলেমিশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের অবতারণা করেছে। দূরের কার্নিশে কোনো এক নিঃসঙ্গ পাখি ডানা ঝাপটানোর শব্দ রাতের গাম্ভীর্যকে আরো গাঢ় করে তুলছে। তৃষা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। মনে মনে নিজেকেই ভৎসনা করল সে। হায় আল্লাহ, এমন মরার মতো ঘুমিয়েছিলাম। ইস, ওরা বোধহয় এখনো না খেয়ে বসে আছে। ছি, কি করলাম আমি? ও তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে পড়ল। দ্রুত পদক্ষেপে ওয়াশরুমে গিয়ে মুখে এক ঝলক শীতল পানির ঝাপটা দিয়ে নিজেকে সতেজ করে নিল। ভেজা মুখটা তোয়ালে দিয়ে মুছতে মুছতে অস্থির চিত্তে রান্নাঘরের দিকে পা বাড়ালো। মনের কোণে একরাশ অপরাধবোধ বাসা বেঁধেছে ওর। ওর কারণেই বোধহয় সবাই ক্লান্তিতে না খেয়ে ঘুমিয়ে গেল। ও যখন এ সকল চিন্তায় নিমগ্ন হয়ে রান্নাঘরে চৌকাঠে পা রাখলো, সঙ্গে সঙ্গে চক্ষুদ্বয়ে বিস্ময় স্থির হলো ওর। অন্দরের সেই স্নিগ্ধ আলোয় দেখা মিলল এক অবিন্যস্ত কেশরাজের অধিকারী ঘর্মাক্ত পুরুষায়বব। তীক্ষ্ণ শৈল্পিক দেখে কিচেন অ্যাপ্রনটা বেশ ভালোই মানিয়েছে। তৃষা দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে অপলক চেয়ে রইল। ক্রাশ খেলো কিনা কে জানে। আর্য তখনও চপারে সবজি কাটতে ব্যস্ত। হঠাৎ সবজি কাটার জন্য উৎপন্ন একটানা শব্দের সমাপ্তি ঘটতে ধ্যান ভাঙল তৃষারও। তৎক্ষণাৎ খানিক নড়ে উঠে মৃদুস্বরে শুধালো, আপনি আপনি রান্না করছেন? আর্যর হাতে চপারটা একবার থেমে আবারও সচল হলো। ও একবারও তৃষার দিকে না তাকিয়ে তেরছাভাবে প্যানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, আপনার কি মনে হয় মিসেস, আমি মেরিন ইঞ্জিনের পাশাপাশি না খেয়ে থাকারও ট্রেনিং নিয়েছি? 8 ঘন্টা রেপ করে আসার পর কারো না কারো তো ডিনার চিন্তা করতেই হবে। তৃষা অপরাধ বোধে কুকড়ে গিয়ে 2 কদম এগিয়ে এসে আমতা আমতা করে বলল, আসলে আমি খুব খুব টায়ার্ড ছিলাম তো। আপনি কেন কষ্ট করতে গেলেন? দিন, আমি করছি। আর্য এবার চপারটা রেখে সোজা হয়ে দাঁড়িয়ে ওর কপালে জমে থাকা ঘামটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে তৃষার চোখের দিকে তীক্ষ্ণভাবে তাকালো। ডোন্ট নিড, রান্নাঘরটা অলরেডি একটা ল্যাবে পরিণত হয়েছে। নতুন কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপদ বাড়াবেন না। তার চেয়ে বরং শান্ত হয়ে ওপাশে দাঁড়ান। বকবক না করলে কি আপনার মাইগ্রেন্ট অ্যাটাক হয়? তৃষা গাল ফুলিয়ে বিরক্তি নিয়ে বলল, সবকিছুতেই কি ধমক দেওয়া জরুরি? আমি তো জাস্ট হেল্প করতে চেয়েছিলাম। আপনার হেল্প মানে কাজগুলো ডাবল হওয়া। ওপাশে গিয়ে গ্লাসগুলো টেবিলে রাখুন, ওইটুকু আপনার কোটা। এর চেয়ে বেশি নাচড়া করলে কিন্তু কিচেন থেকে বহিষ্কার করবো আপনাকে। তৃষার আগে গজগজ করতে করতে গ্লাসগুলো নিতে গেল। ঠিক তখনই টুইঙ্কেল হাই তুলতে তুলতে চোখে হাত ঘষতে ঘষতে রান্নাঘরে ঢুকলো। ও তৃষার কোমর জড়িয়ে ধরে আধো আধো কণ্ঠে বলল, বানি, ক্ষুধা লেগেছে তো। তৃষা এক ঝলক আর্যর দিকে ইশারা করতেই টুইঙ্কেল অসহায় স্বরে বলল, ও বানি, নো প্লিজ, তুমি কিছু করো। পাপা ওসব ঘাস পাতা কি রান্না করে? তৃষা টুইঙ্কেলের কথা শুনে হাসবে না কাঁদবে ভেবে পেল না। ও আর্যর দিকে আর চোখে তাকাতে আর্য টুইঙ্কেলের দিকে ফিরে তাকালো। সবজিকে ঘাস পাতা বলে, এটা তোমাকে কে শিখেছে মাম্মাম? টুইঙ্কেল বাচ্চামি সুলভ কণ্ঠে বলতে গেল। বানি তো। টুইঙ্কেলের এই ছোট্ট স্বীকারোক্তির পিঠে তৃষার হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য গলার কাছে এসে ঢিপ ঢিপ করছে। আর্য তীক্ষ্ণ দৃষ্টি তখন অনুসন্ধিৎসু হয়ে তৃষার দিকে স্থির হতেই তৃষা আর এক মুহূর্ত দেরি করল না। ও ঝটকা দিয়ে টুইঙ্কেলকে নিজের 2 হাতের বেষ্টনীতে আগলে ওকে কিছু বুঝে ওঠার অবকাশ না দিয়ে আলতো হাতে ওর কোমল ঠোঁট সামান্য চেপে আর্যর দিকে তাকিয়ে এক গাল বোকা হাসি রেখা ছড়িয়ে তোতলামি করে বলল, আরে না না, টুইঙ্কেল বোধহয় ঘুমের ঘোরে ভুলভাল বলছে।
ও আসলে আম, ও আসলে বলতে চাইছে যে সবজি খেলে মানুষ অনেক শক্তিশালী হয়, তাই না সোনা? কথাটা শেষ করেই ও একরকম পাজাকোলা করে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। আর্যর সরু চোখের কৌতূহলী চাহনিকে পাত্তা না দিয়ে পিছনের দিকে দৌড়াতে দৌড়াতে বলল, আপনি রান্না শেষ করুন মিস্টার, আমি ওকে নিয়ে হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে আসছি। একদম দেরি করবে না কিন্তু। বাই। রান্নাঘর থেকে এক প্রকার পালিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে ধপ করে বসলো তৃষা। টুইঙ্কেলের মুখ থেকে হাত সরিয়ে বুক ভরে দম নিতে নিতে ফিসফিস করে বলল, ওরে আমার নাদান রে, পাপার সামনে ওসব কথা বলতে হয় নাকি? এখন যদি মিস্টার রোবট জেনে যেত যে আমি সবজিকে ঘাস কথা বলি, তাহলে ডাইনিং টেবিলটাই আজ কোর্ট রুম হয়ে যেত। টুইঙ্কেল ফিক করে হেসে দিয়ে তৃষার গাল টেনে ধরল। সরি বানি, আমি বুঝতে পারিনি। তৃষা টুইঙ্কেলের তুলতুলে চোয়ালে ছোট্ট চুমু এঁকে বলল, সোকে সুইট হার্ট। হামিদা বেগমের কড়া শাসন আর বর্ষণমুখ সন্ধ্যার অশুভ সংকেতে মেহসানা এক প্রকার বাধ্য হয়ে আজ আদ্রিয়ানের বাসায় এসেছে। দীর্ঘ সফরের ক্লান্তি কাটাতেও গেস্ট রুম ভেবে যে কক্ষটিতে ঢুকেছিল সেখানে এসে স্নিগ্ধ পরশ পেতে কখন যে অঘরে ঘুমিয়ে পড়েছে তার হুদিস নেই। হঠাৎ করে কানের খুব কাছে কারো গলার আওয়াজ আর মৃদু খসখস শব্দে তন্দ্রা ভেঙে গেল মেহসানার। ধরফড়িয়ে উঠে বসেও দেখল কক্ষের আবছালের সামনেই দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। ও তখন নিজের শার্টের বোতাম খুলতে ব্যস্ত ছিল। মেহসানাকে ভাবে বিছানায় আবির্ভূত হতে দেখে আদ্রিয়ান এক মুহূর্তে স্থির হয়ে গেল। পরক্ষণে বিরক্তির চরম সীমায় পৌঁছে ওর ওষ্ঠ কুঁচকে বলল, স্টুপিড গার্ল, আপনি কি এখন মানুষের বেডরুমও দখল করা শুরু করেছেন? আমার রুমে এভাবে চোরের মতো এসে আস্থানা গেড়েছেন কেন? গেট আউট অফ মাই বেড। মেহসানা ঘুমের ঘরে হতভম্ব হয়ে দ্রুত বিছানা থেকে নামলো। এলোমেলো ওড়নাটা সামলে নিয়ে চারিদিকে একবার চোখ বুলিয়ে বিড়বিড়িয়ে বলল, হোয়াট? এটা আপনার রুম? আমি তো ভেবেছিলাম এটা গেস্ট রুম। সরি, জানতাম না। বলেই ও দরজার দিকে কদম বাড়ালো। কিন্তু হুট করে আদ্রিয়ানের বলা স্টপিজ শব্দটার মস্তিষ্কে পুনরাবৃত্তি হতে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। পেছনে ফিরে কোমরে হাত দিয়ে রণচণ্ডী মূর্তিতে চেঁচিয়ে উঠল, এই যে মিস্টার সেলফ ডিক্লেয়ার্ড হ্যান্ডসাম, কি বললেন আমাকে স্টুপিড? আপনি কোন সাহসে আমাকে স্টুপিড বলেন শুনি? আমি তো ভুল করে ঢুকেছি, কিন্তু আপনি যে অসভ্যের মতো আমার সামনে শার্ট খুলেছিলেন সেটার বেলা। আদ্রিয়ান তাচ্ছিল্যের হাসি হেসে বলল, নিজের রুমে শার্ট খুলবো না তো কি আপনার পারমিশন নিয়ে লুঙ্গি ডান্স করবো? লজিক নেই, শুধু নয়েজ পলিউশন। এবার কি দয়া করে আপনার এই সাউন্ড বক্সটা নিয়ে বেরোবেন? আমার ঘুম পাচ্ছে। আপনার ঘুমের 12টা বাজে, তবেই আমি যাব। মেহসানা আরো এক ধাপ এগিয়ে এলো। অসভ্য অভদ্র লোক কোথাকার! একটা মেয়ের ঘুমের সুযোগ নিয়ে তার সামনে দাঁড়িয়ে শরীর খুলছিলেন। আদ্রিয়ান এবার সত্যি কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ও বুঝলো এই মেয়ের সাথে তর্কে জেতা মানে খাদের কিনারে দাঁড়িয়ে গান গাওয়া। ও শান্ত গলায় বলল, ঠিক আছে বাবা, আমি স্টুপ, আমি ল্যাম্পপোস্ট। এবার কি আপনি যাবেন নাকি সিকিউরিটি ডাকবো? মেহসানা নাক ফুলিয়ে দাঁত কিরমির করতে করতে বলল, বেত্তমিজ! বলেই ও ধপাধপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরে দাঁড়িয়ে একটা লম্বা শ্বাস নিয়ে পাশের ঘরের দিকে হনহন করে হেঁটে গেল। মেহসানা গজগজ করতে করতে অপর প্রান্তের রুমের দরজাটা ঈষৎ খোলা দেখে ও কোনো চিন্তা না করে ভেতরে ঢুকে পড়ল। রুমের ভিতর সাবরিনা আর মৃত্তিকা সোফায় বসে নিচু স্বরে কথা বলছিল। মেহসানার এমন ঝড়ের বেগে প্রবেশ আর উস্কো খুস্কো চুল দেখে দুজনেই হতবাক হয়ে তাকিয়ে রইল। মৃত্তিকা ভ্রু কুচকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, কি ব্যাপার মেহু আপু, কোথায় ছিলে এতক্ষণ? মেহসানা একটা লম্বা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে পাশের খাটে বসে পড়ল। ওড়নাটা ঠিক করতে করতে খানিকটা আমতা আমতা করে বলল, আরে আরে কিছু না, আমি আসলে পাশের গেস্ট রুমে ঘুমিয়ে পড়েছিলাম। জান ধকলে শরীরটা একদম নিচ্ছিল না। পাশ থেকে সাবরিনা বলল, কি তা ভাই, আমরা তোমাকে সারা বাড়ি খুঁজে আসলাম। ঠিক তখনই দরজার উপর থেকে হামিদা বেগমের কণ্ঠস্বর শোনা গেল। তিনি ঘরে ঢুকে মেহসানাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সস্নেহে ওর মাথায় হাত রেখে তুমি করে সম্বোধনে করে বললেন, এই তো মেহু, তুমি এখানে? আমরা তোমাকে নিয়ে কত চিন্তায় ছিলাম মা। হ্যাঁ, তুমি যে কখন গেস্ট রুমে গিয়ে ঘুমালে টেরই তো পেলাম না। মুখটা দেখো দেখিনি, শুকিয়ে একদম ছোট হয়ে গেছে। চলো, নিচে খাবার দেওয়া হয়েছে, ডিনারটা সেরে নাও। না আন্টি, আসলে আমার একদম ক্ষুধা নেই, শরীরটা খুব ম্যাজম্যাজ করছে। আমি বরং এখন একটু শুয়ে থাকি। হামিদা বেগম ওর চিবুক ছুঁয়ে আদুরে গলায় বললেন, ওসব শুনছি না, রাত অনেক হয়েছে। না খেয়ে ঘুমালে শরীর আরও খারাপ করবে। সাবরিনা, মৃত্তিকা, তোমরাও চলো, সবাই মিলে একসাথে খাবো।
হামিদা বেগমের মাতৃত্ব সুলভ আবদারে মেহসানা আর অমত করতে পারল না। ধীর পায়ে ওদের সাথে ডাইনিং হলের দিকে পা বাড়ালো। মহানগরীর বক্ষ জুড়ে আজ তিমি রজনীর নিবিড় আলিঙ্গন। অন্তরিক্ষে নভপতির অনুপস্থিতি যেন এক অসীম শূন্যতার হাহাকার ছড়িয়ে দিয়েছে চারিধারে। কৃষ্ণাতিথির এই নিঝুম প্রহরে ধরিত্রী যেন কোনো এক মায়াবী নিস্তব্ধতায় আচ্ছন্ন। ব্যালকনির কার্নিশ ঘেঁষে বসা তৃষার দোলনাটি মৃদু সমীরণে দুলছে, আর সেই হিল্লোলে চড়চড়িয়ে ডানা মেলছে ওর অবাধ্য ভাবনারা। রাতের এই গাম্ভীর্যকে চিরে তৃষার আঙ্গুল সচল হলো ইলেকট্রনিক পর্দার নীল আলোয় ও কিবোর্ডে আঙ্গুল ছুঁয়ে লিখে পাঠালো কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিতে। কি ব্যাপার মিস্টার, আজও এত রাতে অনলাইনে? মুহূর্তের মধ্যে সিন হলো মেসেজটি, রিপ্লাই এলো তৎক্ষণাৎ। ইনসোনিয়া রোগ ধরা গেছে বোধহয়। মানে? ইদানিং রাতে ঘুম আসে না। বলেন কি? এটা একদমই ভালো লক্ষণ নয়। তা ডক্টর দেখাচ্ছেন? এবার রিপ্লাই এলো খানিক বাদে। না। তৃষা এবার প্রশ্ন ছুড়ল কিঞ্চিত কৌতূহলী হয়ে। কেন? এই রোগের ওষুধ সব ডাক্তারের কাছে নেই। তাহলে যার কাছে আছে তার কাছে যান। সেই চেষ্টাই তো করছিলাম ম্যাম, তো কিন্তু তা তো দেখা নেই। মানে এই রোগের ওষুধ একমাত্র আমার পার্সোনাল ডাক্তারের কাছেই আছে। এতক্ষণে তৃষা বুঝলো আর্য আসলে কিসের কথা বলছে। ফাজিল ব্যাটার ফাজলামিকে নাদান তৃষা এতক্ষণ অসুস্থতা হিসেবে ধরে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছিল। ধুর, এই লোকের জন্য চিন্তা করাটাই বৃথা। কথাটা মনে মনে আউড়ে ফোনটা পাশে রাখলো তৃষা। পরক্ষণে হঠাৎ টুং শব্দ হতেই অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে তুলল। আর্যর মেসেজ। তা ম্যাম, আপনার এত রাতে অনলাইনে থাকার রিজন? তৃষা হেলদেলহীন ভাবে সরল মনে প্রতিউত্তর পাঠালো। সামনে এইচএসসি। ও এমজি, আপনি এসএসসি ক্যান্ডিডেট? জি। কোন কলেজের? ঢাকা কলেজ। কি বললেন, আপনি ঢাকার? না, আমি গ্রামের পড়াশোনার খাতিরে রাজধানীতে থাকি। তৃষার উত্তরটা স্ক্রিনে ভেসে ওঠা মাত্রই আর্যর ঠোঁটের কোণে এক চিলতে ধূর্ত হাসি ফুটে উঠল। ও ভাবতেই পারেনি তৃষা এতটা সরলভাবে ওর জালে পা দেবে। ও দ্রুত ট্রাইপ করলো। ওয়াও, হোয়াট এ কোইন্সিডেন্স! আমি তো বর্তমানে ঢাকায় আছি। তাহলে কি বললেন ম্যাম? আমরা তো একবার মিট করতেই পারি। তৃষা মেসেজটা পড়ে নিজের কপালে একটা চড় মারলো, বিড়বিড় করে নিজেকে শোনালো। ওরে তৃষা, তুই তো আস্ত একটা গাধি রে। একদম লোকেশন বলে দিলি। এখন এই লোক যদি দেখা করতে চায় আর আমি না যাই, তবে তো ভাববে আমি ভয় পাচ্ছি। আবার গেলে যদি ধরা খেয়ে যাই। ওর ভাবনার মাঝে আর্যর পরবর্তী মেসেজ এলো। কি হলো ম্যাম, চুপ হয়ে গেলেন যে? ভয় পাচ্ছেন নাকি? আর্যর এই প্রচ্ছন্ন খোঁচায় তৃষার আত্মসম্মানে বড়সড় একটা ধাক্কা খেলো। ও দাঁত কিরমির করে টাইপ করলো। ভয় পাওয়ার মেয়ে আমি নই মিস্টার, কিন্তু আমি হুটহাট অচেনা মানুষের সাথে দেখা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মাঝরাতে সে মানুষটার মেসেজ রিপ্লাই করতে পারেন, সে এখন আপনার কাছে অচেনা? নাকি আপনি আসলে আমাকে রিয়েল লাইফে ফেস করার সাহস পাচ্ছেন না? চ্যালেঞ্জটা কি তাহলে হেরে গেলেন? চ্যালেঞ্জ শব্দটা দেখা মাত্র তৃষার মাথার রক্ত চনমনে হয়ে উঠল। ওর আগের মাথায় কিবোর্ডে ঝড় তুলে লিখলো। কিসের চ্যালেঞ্জ? আমাকে কি আপনার খুব ভীতু মনে হয়? কোথায় আসতে হবে বলুন, আমি আসবো। আর্যর বাঁকা হাসিটা এবার আরো চওড়া হলো। ও জানে তৃষাকে কিভাবে নাড়াতে হয়। ও শান্তভাবে লিখলো। দ্যাটস লাইক এ কুইক। কাল যখন আপনার টাইম হয় তখন না হয় আমরা বনানীর ক্যাফে রিদমে মিট করলাম। একদম কর্নারের টেবিলটাতে আমি থাকবো, সাথে নীল রঙের একটা রুমাল থাকবে, যাতে আপনার চিনতে কষ্ট না হয়। ইউ জাস্ট কাম। তৃষা আর পিছপা হলো না। ও লিখে দিল। আসবো ঠিক বেলা 2টো নাগাদ। সব বি রেডি মিস্টার সিলিং কিং। মেসেজটা পাঠিয়ে তৃষা ধপ করে বিছানায় শুয়ে পড়ল। হাত পা কাঁপছে ওর, তবে ও প্রখর রূপে অনুভব করছে আর্যর সাথে এই ভার্চুয়াল দ্বৈরথ এখন আর কেবল মজার ছলে নেই। এটি এখন ওর অস্তিত্বের এক সূক্ষ্ম পরীক্ষায় রূপ নিয়েছে। তৃষা এবার উপর হয়ে বালিশটা নিজের সঙ্গে বেশ জোরে চেপে ধরল। এক নব ভাবনার উদয় হতে চোয়াল শক্ত হয়ে গেল ওর। যে মানুষটা ঘরে থাকলে তৃষার সাথে দুটো সহজ কথা বলতে কুণ্ঠাবোধ করে, যে মানুষটা ওকে নিয়ে কোনোদিনও নিজে থেকে কফি শপে যাওয়ার প্রস্তাব দেয়নি, সেই মানুষটাই কিনা একজন অচেনা মেয়ের সাথে দেখা করার জন্য বনানীর ক্যাফেতে টেবিল বুক করার স্বপ্ন দেখছে। ভাবতে তৃষার পিত্তি জ্বলে উঠল। অসভ্য এক নম্বর লম্পট। ঘরে এত সুন্দরী আর বুদ্ধিমতী একটা বউ থাকতেও কোন সাহস হলো একটা মেয়ের সাথে ডেটে যাওয়া প্ল্যান করে সে, তা আবার নীল রুমাল হাতে নিয়ে। ইস, কি রোমান্টিক সাজার চেষ্টা তার। তৃষা দাঁত দিয়ে নিজের নখের কোণ কামড়াতে লাগলো। একরাশ অভিমানেও এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কালো যাবে। তবে তৃষা নেওয়াজ হয়ে নয়, বরং অন্য সাজে আর্যর মুখোমুখি দাঁড়াবে। ও এবার ফিসফিস করে বলল।
মিস্টার মেরিন ইঞ্জিনিয়ার, কাল আপনার ওই নীল রুমাল দিয়ে আমি আপনার চোখের পানি মুছিয়ে দেব। পরকিয়া করার শখ আমি কাল মিটিয়ে দিচ্ছি আপনার। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওদিকে নিজের ঘরে বসে আর্য ল্যাপটপটা বন্ধ করলো। চোখের সেই নীলচে ধূসর মণি তখন এক চরম তৃপ্তিতে চিকচিক করছে। ও আদতে এতটাই চেয়েছিল। ও খুব করে দেখতে চায় বোকা মানবীর পদক্ষেপ কালকে কেমন হয়। সুদীর্ঘ তমসাচ্ছন্ন রজনী সমাপ্তি ঘটিয়ে নীলিমা রাঙালো ভোরের অরুণ রাগ। স্নিগ্ধ হিরণময় দুটি ধরিত্রীর অবহেলিত ধূলিকণা হতে বনস্পতির পল্লব শীর্ষ পর্যন্ত পরিব্যাপ্ত হয়েছে। তবে তৃষার কাছে আজকের এই প্রভাতটি অন্য দিনগুলোর মতো সাধারণ হয়ে আসেনি। বড্ড বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন করতেই আজ এক নতুন সূর্যোদয় হয়েছে বোধহয়। ঝটপট সকালে নাস্তা সেরে টুইঙ্কেলকে খাওয়াতে মগ্ন তৃষা। পাশেই নিজ বনে প্রাতরাশ সারছে আর্য, দৃষ্টি নিবদ্ধ মোবাইল স্ক্রিনে। আর্যর নির্লিপ্ত ভঙ্গিমায় তৃষার পিত্তি জ্বলে যাচ্ছে। ও মনে মনে ওকে অনবরত গালমন্দ করতে লাগলো। অসভ্য লোক, ডাবল স্ট্যান্ডার্ডের দোকানদার একটা। সামনে এমন ভান করছে যেন ও দুনিয়ার সবচাইতে বড় সাধু, অথচ মনে মনে ডেটে যাওয়ার জন্য নিশ্চয়ই লাড্ডু ফুটছে। শালা ধূর্ত শেয়াল, আজকে তোর এই শেয়ালগিরি আমি ঘুচাবো। তৃষা নেওয়াজের মতন মেয়ের বর হয়ে পরকিয়া, হ্যাঁ? তোর 12টা বাজাচ্ছি আজ আমি। হঠাৎ আর্য ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সরাসরি তৃষার দিকে তাকালো। আর্য সেই অন্তর্ভেদী চাহনিতে ধরা খেয়ে গিয়ে তৃষা থতমত খেয়ে টুইঙ্কেলের নাকের কাছে চামচ নিয়ে গেল। আর্য এক পলক ওর অস্থির মুখভঙ্গি দেখে অগোচরে হালকা হাসলো। অতঃপর কফির মগ্গে শেষ চুমুক দিয়ে খুব স্বাভাবিক গলায় শুধালো। কি হয়েছে? ওভাবে দেখছেন কেন? তৃষা অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে টুইঙ্কেলের মুখ মুছিয়ে দিতে দিতে তোতলামি করে বলল, আমি? ও না তো, আমি তো দেখছিলাম আপনার কফি শেষ হয়েছে কিনা, ফ্লাস্কটা নিয়ে যেতাম তাই। আর্য ঘড়ির দিকে একবার চেয়ে বরাবরের নেই গম্ভীর স্বরে বলল, ও আচ্ছা, শোনেন, আজ কলেজ ছুটির পর আপনাকে পিক করতে পারবো না। ও বাড়ি চলে আসবেন অথবা বাসে। আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে। তৃষা কৌতূহলী হওয়ার ভান করে ভ্রুকুচকে শুধালো, ইম্পর্টেন্ট কাজ? কিসের কাজ হঠাৎ করে? আর্য ফোনের স্ক্রিন অফ করে পকেটে রাখতে রাখতে বলল, তেমন কিছু না, একজনের সাথে মিট করার ব্যাপার আছে, দ্যাটস ইট। তৃষা মনে মনে দাঁত কিরমির করে বলল, শুধু কি আর একজনের সাথে মিট? বললেই তো হয় অনলাইন প্রেমিকার সাথে পরকিয়া করতে যাচ্ছিস। তবে ও মুখে একরাশ সরলতা ফুটিয়ে তৃষা বলল, ও তাই? আচ্ছা ঠিক আছে, কাজ সেরে সাবধানে ফিরবেন। আর্য চেয়ার ছেড়ে উঠে কক্ষের দিকে এগিয়ে গেল। আর্য পায়ের আওয়াজ মেজের উপর মিলিয়ে যেতেই পিছে তৃষার রণচণ্ডী মূর্তিতে রূপ নিল। ও চামচটা থালায় সশব্দে রেখে বিড়বিড়িয়ে আওড়ালো, শালা চোর, তোর ইম্পর্টেন্ট কাজের আমি নামটা পড়বো নাকি আজ? হ্যাঁ, আমাকে মিথ্যে বলে পরকিয়া করতে যাও, বের করছি আমি তোর। এদিকে তৃষার আকস্মিক বদলে ভ্রুকুচকে চাইল সম্মুখে উপস্থিত টুইঙ্কেল। কি হয়েছে বানি, তুমি কি আগ্রহী? টুইঙ্কেলের কথায় সঙ্গে সঙ্গে আদল বদলায় তৃষা। নিজের সমস্ত ক্ষোভ ক্রোধ সন্তর্পণে আড়াল করে জোরপূর্বক এক চিলতে হাসি ফুটিয়ে তুলে ঠোঁটের কোণে। না সুইটহার্ট, আই এম নট অ্যাংরি। বাট ওভাবে তাকাচ্ছিলে কেন? তৃষা এইবার ঝুঁকে টুইঙ্কেলের সম উচ্চতায় এসে ওর তুলতুলে চোয়াল আলতো করে স্পর্শ করে বলল, এমনি সুইটহার্ট, যাই হোক আজকে বানি ফিরতে লেট হবে, তুমি দুপুরে ঝুমান্টির কাছে খেয়ে নিও, কেমন? টুইঙ্কেল হেসে সম্মতিসূচক মাথা নাড়ল। তৃষা ওর চোয়ালে চুমু খেয়ে বলল, গুড গার্ল। তপ্ত দ্বীপ্রহরের প্রখর দাবদাহে তিলোত্তমা নগরী হাঁসফাঁস করছে। পিচঢালা রাস্তার উত্তাপ কলেজ ক্যাম্পাসের গাছগাছালি ঘেরা প্রান্তরেও এসে হানা দিয়েছে। ক্লাস শেষে তৃষা আর মেহসানা এসে থিতু হয়েছে ক্যাম্পাসের সেই পুরনো কড়ই গাছটার নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে। এক চিলতে ছায়ার জন্য তখন রীতিমতো হাহাকার। তৃষার কপালে মুক্তন্যায় জমছে ঘামবিন্দু। ওড়নার আঁচল দিয়ে বারবার মুখটা মুছেও শান্তি পাচ্ছে না ও। মেহসানা কোল্ড ড্রিঙ্কসের বোতলে চুমুক দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তৃষাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, দেখ তৃষা, আই থিঙ্ক এত বড় রিস্ক নেওয়া ঠিক হবে না। তৃষা অগ্নিশর্মা হয়ে আছে রীতিমতো। তুই চুপ থাক, ওই বেটার সাহস কি করে হয় ঘরে বউ রেখে পরকিয়া করতে চায়? হ্যাঁ, মেহসানা অন্য কিছু বলতে যাচ্ছিল হয়তো, তবে তৃষা মুখে বউ শব্দটা কর্ণগোচর হতে কিঞ্চিত বিস্মিত হয়ে কৌতূহলী দৃষ্টিতে চাইল ও। ওয়েট তৃষা, কি বললি? বউ? সিরিয়াসলি? তীব্র ও ক্রোধাবৃত তৃষার কাছে মেহসানার কথাটা বড্ড বিরক্তিকর শোনালো। আর ইউ জোকিং? বউ ছাড়া আর কি হই আমি ওনার? মেহসানা এবার ঈষৎ শব্দ করে কেসে উঠল। ইয়ে মানে?
ওকে কথা শেষ করতে না দিয়ে তৃষা উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, যেভাবেই হই আর আমাদের সম্পর্ক যেমনই হোক না কেন, ওনার বউ হই আমি। তৃষা, আর্য, এহসান আমি। তাই আমি ভিন্ন অন্য কোনো মেয়ের সাথে ডেট কি তাদের দিকে তাকানোর চেষ্টা করলেও না, ওনাকে নিঃশেষ করে দেবো আমি। উত্তপ্ত মধ্যাহ্নের রুদ্র রোষ যেন রাজপথের পিচ গলিয়ে দিচ্ছে। ক্ষণকাল অতিবাহিত হয়েছে। বনানী অভিজাত ক্যাফে রিদমের সুসজ্জিত প্রবেশদ্বারের সামনে তৃষা দাঁড়িয়ে আছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। হৃৎপিণ্ড অবাধ্য অশ্বের ন্যায় বক্ষ পিঞ্জরের আঘাত হানছে বারংবার। কাচের ওপারে শীতাতপ নিয়ন্ত্রিত এক শীতল পরিবেশ, আর এপারে প্রখর দাবদাহেও ঘেমেনে একাকা। তৃষা আজ নিজেকে আগাগোড়া আবৃত করে এসেছে। পরনে কালো বোরখা, মাথায় নিখুঁত হিজাব আর মুখমণ্ডলে সার্জিক্যাল মাস্ক। একমাত্র ওর এই কাজল টানা বাদামি চোখ দুটো ছাড়া চেনবার জো নেই। এটি সেই চঞ্চল তৃষা। অতঃপর এক বুক নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে এসির হিমেল পরশ ওর তপ্ত ললাট ছুঁয়ে গেল। ভেতরে আলোকসজ্জা বেশ স্নিগ্ধ, হালকা নীলচে আভার মাঝে কফির সুবাসে মম করছে। তৃষা একবার চারিধারে সন্ধানী দৃষ্টি বুলালো। ঠিক তখনই ও নজর স্থির হলো একদম বাম দিকে নিভৃত কোণের টেবিলটাতে। পরনে সেই নেভি ব্লু শার্ট, যা কাল ও নিজেই আয়রন করে আলমারিতে রেখেছিল, সেটাই পরিহিত আর্য। এহসান এক হাতে কফির মগ ধরে অন্য হাতে অত্যন্ত নিবিষ্ট মনে একটা বিজনেস ম্যাগাজিনের পাতায় চোখ বুলাচ্ছে। টেবিলের ওপর অবহেলায় পড়ে আছে সেই নীল রুমাল। আর্যরের প্রশান্ত গম্ভীর মুখচ্ছবি দেখে তৃষার পিত্তি জ্বলে যাচ্ছে রীতিমতো। তৃষা কাঁপা কাঁপা হাতে ফোনটা বের করে ডাটা অন করলো। মেসেঞ্জারে নক দিল সেলিং কিংকে। কই মিস্টার, আমি তো ভেতরে, আপনাকে তো দেখছি না। আর্যর হাতে থাকা ফোনটা জ্বলে উঠল। ও ম্যাগাজিন রেখে ফোনটা হাতে নিল। মুহূর্তের মাঝে এলো রিপ্লাই। আমি তো ঠিক জায়গায় আছি ম্যাম, লেফট কর্নারে টেবিলটায় খেয়াল করুন। তৃষা মাস্কের আড়ালে বিদ্যমান গোলাপি ঠোঁট কামড়ে টাইপ করলো। ও আচ্ছা। তৃষা এবার সোজা হয়ে দাঁড়ালো। ফোনটা ব্যাগে পুরে ধীর পায়ে আর্যর টেবিলের দিকে অগ্রসর হলো। তীব্র আক্রোশ মিশ্রিত পদক্ষেপেও আর্যর ঠিক উল্টো পাশে চেয়ারটার সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ালো। আর্য তখনও ফোনে মগ্ন। তৃষা নিজের তর্জনী উঁচিয়ে আর্যর ম্যাগাজিনের উপর হালকা টোকা দিল। আর্যর ধ্যান ভাঙল। ও ধীরে ধীরে মাথা তুলল। হিজাবার মাস্কে আবৃত এই রহস্যময়ী রমণীর চোখের দিকে তাকাতে ওর চাহনি মুহূর্তের জন্য তীক্ষ্ণ হলো। আর্য খুব স্বাভাবিক ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বিলাসী ম্যাম, ওয়েলকাম, বসুন। তৃষা কথা বলল না, শুধু নিঃশব্দে চেয়ার টেনে আর্য ঠিক মুখোমুখি বসলো। আর্য ওয়েটারকে ইশারা করে 2 কাপ ক্যাপুচিনো অর্ডার দিয়ে তৃষার দিকে ঝুঁকে এলো। পুরো মুখটাই তো ঢেকে রেখেছেন ম্যাম, কবি খান কিভাবে? তৃষা আড়ষ্ট হয়ে বসে আছে। হিজাবার মাস্কের আড়ালেও নিঃশ্বাস যেন ক্রমশ ভারী হয়ে আসছে। আর্যের সেই অন্তর্ভেদী চাহনি যেন বোরখার প্রতিটা সুতো ভেদ করে ওর আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টায় মগ্ন। আর্য হেলান দিয়ে বসে ওকে নিরীক্ষণ করতে করতে অতি শান্ত স্বরে বলল, ইনবক্সের সেই কনফিডেন্ট মানুষটা এখন স্টেজের মতো চুপ কেন? আমি কি এতটাই ভয়ঙ্কর যে আপনার ভয় কথাটা আটকে যাচ্ছে? দিস ইজ টোটালি আনএক্সপেক্টেড। তৃষা তবুও নিরুত্তর। ওর ভেতরে তখন আগ্নেয়গিরির লাভা টকবক করে ফুটছে। মনে মনেও ক্রমাগত আর্যকে তুলোধনা করছে। অসভ্য একটা পরনারীর সাথে বসে ফ্লার্ট করতে লজ্জা করছে না? বউয়ের সামনে তো সাধু সেজে বসে থাকিস, অন্য নারীর সামনে এসে সাধুত্ব ফুটুস? হ্যাঁ, তবে মুখ ফুটেছে না কিছুই। সব কথা যেন কণ্ঠনালীতে এসে আটকে পড়ছে। ঠিক তখনই ওয়েটার ট্রে সাজিয়ে 2 কাপ ধোয়া ওঠা ক্যাপুচিনো টেবিলের উপরে রাখলো। কফির ঘ্রাণ মম করছে চারিধারে। আর্য কফির কাপটা তৃষার দিকে কিঞ্চিত ঠেলে দিয়ে গভীর কণ্ঠে বলল, কফি নিন ম্যাম। বাই দ্য ওয়ে, মাস্কটা কি খোলা যায় না? অন্তত কফি খাওয়ার জন্য হলেও। তৃষা এবার আর নিজেকে সামলাতে পারল না। ওর মনে হলো এখানে আর এক মুহূর্ত থাকা মানে নিজের সত্তাকে অপমান করা। ও ঝটকা দিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লো। কোনো কথা না বলে প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়াতে আর্য বিদ্যুৎ গতিতে নিজের আসন ছেড়ে উঠে এলো। তৃষা কিছু বুঝে ওঠার আগে আর্যর কবজিটা তীব্র মালিকানায় চেপে ধরলো। তৃষা বিস্ফোরিত নয়নে আর্যর দিকে চাইতেও দৃষ্টিগোচর হলো আর্যর ঠোঁটের কোণে বিদ্যমান বাঁকা হাসি। কোথায় যাচ্ছেন ম্যাডাম? শপিংয়ে যাবো তো আমরা। তৃষা এবার আর নিজেকে সামলাতে পারল না। ক্ষিপ্রতার সহিত ঝটকা মেরে নিজের হাতটা ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে খানিক উঁচু স্বরে বলল, হাত ধরেছেন কেন? ছাড়ুন। আর আমি কোথাও যাব না আপনার সঙ্গে, আমার ফ্যামিলি আছে। বলে আসিনি আমি, বকবে আমায়। আর্যর বাঁকা হাসির রেখা এবার প্রসারিত হলো। নিজের বাবরি চুলগুলো সামান্য ঝাঁকিয়ে অতি লৌকিক স্বরে তৃষার কানের কাছে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, আমার বউকে নিয়ে আমি শপিংয়ে যাব, এতে কে কি বলবে?
মানে? তৃষার পায়ের তলা থেকে যেন মেঝেটা সরে গেল। ওই স্তব্ধ হয়ে আর্যর দিকে চেয়ে রইল। আর্য ওর কবজি থেকে হাতের বাঁধনটা আলগা করে দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্বাভাবিক গলায় বলল, আপনার কি মনে হয় ড্রামা শুধু আপনি একাই জানেন? আর্যর কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতে তৃষার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গিয়ে পরক্ষণে দ্বিগুণ বেগে ছুটতে শুরু করলো। ও ফ্যাল করে চেয়ে রইল আর্যর দিকে। আর্য খুব সাবধানে তৃষার মুখের মাছটা আলতো করে সরিয়ে নিল। উন্মোচিত হলো তৃষার সেই ঘর্মাক্ত বিস্ময়ে বিমূঢ় মুখচ্ছবি। তৃষা অস্ফুট স্বরে তোতলামি করে বলল, আপনি আপনি আগে থেকেই জানতেন? কিন্তু কি করে? আমি তো... আর্য চেয়ারে আয়েশ করে বসে কফির কাপে চুমুক দিয়ে বলল, তৃষা, আই এম এ মেরিন ইঞ্জিনিয়ার। সাগরের দিকান্ত দেখে ঝড়ের পূর্বাস দেওয়ার ক্ষমতা রাখি। আর ঘরের ভেতরে আমার পিচ্ছি ওটা যে আমার ফোন চেক করে আমার এই কানে দেওয়া ফোন দিয়ে আমাকে টেস্ট করছে, সেটা বুঝবো না? তৃষা অপমানে আর লজ্জায় লাল হয়ে গেল। ওর আগে ফুসতে ফুসতে টেবিলের উপর সজোরে থাপ্পড় মেরে বলল, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? আপনি কি আনন্দ পাচ্ছিলেন আমাকে এভাবে গাধা বানিয়ে? আর্য এবার গুরুতর ভঙ্গিমায় তৃষার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ধীর স্থিরভাবে বলল, নাটকটা আমি করিনি তৃষা, শুরুটা আপনি করেছিলেন। আমি শুধু দেখতে চেয়েছিলাম এটার কত দূর যায়। তৃষা তখন ওর হাত ছাড়ানোর চেষ্টায় অব্যাহত। নাটক করবেন না একদম। আপনি তো পরকীয়া করতে এসেছেন। যদি এখানে অন্য কোনো মেয়ে আসতো তবে নিশ্চয়ই তাকে নিয়েও শপিং এ যেতেন, তাই না? আর্য এবার কিঞ্চিত রাগী দৃষ্টি নিক্ষেপ পূর্বক ওর চোখের মনি বরাবর দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর স্বরে বলল, স্টপ টকিং লাইক অ্যান ইডিয়েট। ইউ নো ভেরি ওয়েল যে আমি করে রিপ্লাই করি না, বাট আমি জানতাম ওটা আপনি ছিলেন, এই জন্য পাত্তা দিয়েছিলাম। তৃষা আর কিছু বলল না, মুখ বাঁকালো ইঞ্চিখানে। কি আর করবে, এমনিতেও আর্যকে সায়স্তা করতে এসে নিজেই নাস্তানাবুদ হয়েছেও। আর এখন যাই বলবে আর্য নিশ্চিত সেগুলোর এমন যুক্তি দিবে যা খণ্ডন করা ওর সাধ্যের বাইরে। এমন অবস্থায় তাই চুপ থাকাই শ্রেয়। তবেও শান্ত থাকলেও ক্ষুদ্র মুহূর্তের ব্যবধানে আর্য বলল, বাই দ্য ওয়ে, ইউ লুকিং গর্জিয়াস ইন দিস আউটফিট। আই মাস্ট সে এই মডেস্ট লুকে আপনাকে আরও বেশি ডিভাইন লাগছে। এখন থেকে বাইরে বেরোলে এটা কন্টিনিউ করবেন। বোরকা আপনাকে একটু বেশি সুন্দর লাগে। আর্যর আকস্মিক প্রশংসায় তৃষার ফর্সা মুখশ্রী আপেল বর্ণ ধারণ করলো। লোকটার উপর বেশিক্ষণ চটে থাকাও দায়, তবে অত সহজে দমে যাওয়ার পাত্রী নয়। কৃত্রিম গাম্ভীর্য ধরে রেখে বলল, আমার সুন্দর লাগা নিয়ে আপনাকে ভাবতে হবে না মিস্টার। এখন চলুন এখান থেকে বের হই। মানুষজন অদ্ভুত ভাবে তাকাচ্ছে আমাদের দিকে। আর্য এক চিলতে মৃদু হাসি হেসে বিলটা মিটিয়ে একসঙ্গে বের হলেও ক্যাফে থেকে। কিছুক্ষণের মধ্যেই আর্যর গাড়ি এসে থামলো রাজধানীর এক অভিজাত শপিং কমপ্লেক্সের সুউচ্চ প্রবেশদ্বারের সম্মুখে। কাঁচ আর ইস্পাতের কারুকার্যে নির্মিত সেই বিশাল অট্টালিকার প্রবেশ পথের প্রশস্ত কাচের দরজায় বিকেলের ম্লান রোদ্দুর প্রতিফলিত হয়ে মায়াবী আভাস সৃষ্টি করেছে। আর্য গাড়ির লক খুলে তৃষার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নামুন ম্যাম। তৃষা এক ঝলক ওর দিকে তাকিয়ে নেমে পড়ল। আর্য নামলো। পরপর দুজনে মিলে এগিয়ে চলল ভেতরের দিকে। ভেতরে ঢুকে প্রতিবারের ন্যায় রীতিমতো এলাহি কাণ্ডের সূচনা করেছে আর্য। তৃষা আজ কোনো কথা না বলে এক কোণে চুপিসারে দাঁড়িয়ে থাকতে চেয়েছিল, তবে শেষমেশ তাতে ব্যর্থ হলো। এগিয়ে এসে কপট রাগ দেখিয়ে বলল, আরে মিস্টার, আর ইউ ক্রেজি? এত ড্রেস, শাড়ি, এগুলোতে আমি কি করব? কে শুনে কার কথা আর্য অর্ডার কনফার্ম করে দিয়ে তবে তৃষার দিকে ফিরল। কিঞ্চিত ভ্রুকুঞ্চক পূর্বক চেয়ে আছে তৃষা ওর দিকে। প্রতিদিন নতুন নতুন ড্রেস পরবেন আর প্রতিদিন ছবি তুলে আমাকে পাঠাবেন। প্রতিদিন সকালে আপনার একটা নতুন ছবি সহ মেসেজে আমার ঘুম ভাঙানো চাই, আন্ডারস্ট্যান্ড? বিস্ময়ে তৃষার মুখশ্রী হাঁ হয়ে গেল। শুধুমাত্র ছবি তুলে পাঠানোর জন্য এত ড্রেস? ওই যে বললাম প্রতিদিন একটা করে। অতঃপরও এক ঝলক সম্মুখে থাকা শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে বলল, কাম হয়ে যাবে নাকি? আপনি কি পাগল হয়েছেন মিস্টার? এত ড্রেস আমি রাখবো কোথায়? আর একটা আলমারি কিনতে বলছেন? না, এত ড্রেস নিতে হবে না বলছি। আমি কোনো নিষেধাজ্ঞা শুনি না। পরক্ষণে সেলসম্যানের দিকে চেয়ে নির্দেশনা ছুড়ল। কুরিয়ার করার ব্যবস্থা করবেন? ওরা সম্মতিসূচক মাথা নাড়তে আর্য প্রস্থান করতে করতে বিস্মিত তৃষার উদ্দেশ্যে বলল, এখানে দাঁড়িয়ে থাকার প্রমিস করছেন নাকি? আর্যর তারা কথায় সম্বিত ফিরল। তৃষার মুখ কুচকে আর্যর বলিষ্ঠ পদক্ষেপের পিছু পিছু হাঁটতে লাগলো। তপ্ত মধ্যাহ্ন এখন গোধূলির ম্লানি মায় ম্রিয়মান।
দিবাকরের বিদায়ী আভা পশ্চিম আকাশে সিন্দুর রাগের ন্যায় বিচ্ছুরিত হয়ে ধরিত্রীর বুকে এক দীর্ঘ শ্বাসমাখা আধার নামিয়ে আনছে। নগরের ব্যস্ততম রাজপথে সোডিয়ামের আলো উদ্ভাসিত হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত বিদ্যমান আলো আধারী সন্ধিক্ষণে ব্যস্ত প্রকৃতি। রাজপথে সে বিসর্পিল বুক চিরে দ্রুত বেগে ধাবমান আর্যর গাড়িটা হুট করে কপত কপতিদের কলকাকলিতে মুখর এক মনোরম লেকের পারে এসে সশব্দে ব্রেক কষল। তৃষা জানালার বাইরে গধূলির মায়া দেখছিল। হুট করে গাড়ি থামতে ও চমকে আর্যের দিকে তাকালো। ওর ডাগর চোখ দুটোতে রাজ্যের বিস্ময়। হুট করে গাড়ি কেন থামালেন? আর এখানে? তৃষার কথার মাঝপথে আর্য স্টিয়ারিং থেকে হাত সরিয়ে ওর দিকে স্থির দৃষ্টিতে চাইল। খুব সংক্ষিপ্ত অথচ অকাট্য স্বরে বলল। নামুন। তৃষা ভ্রুকুচকে কিঞ্চিত বিরক্ত হয়ে শুধালো। কেন? এখানে আবার কি কাজ? আর্য এবার সরাসরি তৃষা চোখের মনি বরাবর দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর স্বরে ফের তাগাদা দিল। আমি বলছি তাই নামুন। তৃষা আর্যর এই হুকুমদারিতে দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল। অসভ্য লোক, সবকিছুতেই নিজের মন মর্জি চাপিয়ে দেওয়ার চেষ্টা। মুখ বাঁকিয়ে বিরক্তি নিয়ে তৃষা গাড়ির দরজা খুলে নিচে নামলো। লেকের ধারে সে মৃদু সমীরণে ওর হিজাবের কার্নিশটা অবাধ্য হয়ে উঠতে শুরু করলো। আর্য গাড়ি থেকে নেমে ধীর পায়ের পাশে এসে দাঁড়ালো। চারিধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুগলদের ভিড়ে বড্ড অস্বস্তি অনুভব করছে ও। আর্য বোধহয় বুঝলো। ওর খানিক কাছাকাছি এসে ওর গতিতেই হাঁটতে হাঁটতে বলল। ডোন্ট ওয়ারি, আমি আছি, আপনি শুধু সামনে চলুন। তৃষা এক পলক তাকালো ওর দিকে, পরক্ষণেই সম্মুখে অগ্রসর হতে হতে বলল। কিন্তু আমরা চাচ্ছিটা কোথায়? ফুচকা খেতে। হোয়াট? তৃষা থেমে যেতেই আর্য ওর দিকে তাকিয়ে ভ্রু কুচকে শুধালো। কেন, ফুচকা পছন্দ করেন না? ভীষণ। তাহলে? তৃষা কিঞ্চিত অপ্রস্তুত হয়ে উঠল, পরক্ষণে নিজেকে সামলে বলল। আপনি হুট করে বললেন তো তাই। তো এখন চলুন ম্যাডাম, সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত হতে চললো। তৃষা প্লেটে সাজানো ফুচকার দিকে পরম তৃপ্তিতে তাকিয়ে আছে। এক হাত দিয়ে হিজাব সামলানো আর অন্য হাতে ফুচকা মুখে পুরে তৃষা যখন গাল ফুলিয়ে চিবোচ্ছে, আর্য তখন এক হাতে তৃষার হিজাবের পিন ধরে, যেটা ফুচকা খাওয়ার সময় হা করার দরুন খুলে গিয়েছিল। ও এক দৃষ্টিতে তৃষার এমন ছেলে মানুষের খুব কাছ থেকে পরখ করছে। তৃষার ঠোঁটের কোণে ঝালের চোটে সামান্য লাল আভা ফুটে উঠেছে। আর্য আলতো হাসলো। নিজের রুমালটা বের করে তৃষার দিকে বাড়িয়ে দিয়ে বলল। হাসতে খান ম্যাম, ফুচকা কিন্তু কোথাও পালিয়ে যাচ্ছে না। তৃষা লজ্জায় আর্যর হাত থেকে রুমালটা কেড়ে নিয়ে মুখ মুছল। সঙ্গে সঙ্গে আর্যর হাতের সঙ্গে সংঘর্ষ হল ওর হাতের। আর্যর আঙ্গুলের স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য যেন স্থবির হয়ে গেল তৃষা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হয়ে নিম্ন পানে চাইল তৃষা। পরক্ষণে পূর্বের ন্যায় পুনর্দমে ফুচকা খেতে মনোনিবেশ করলো তৃষা। তবে হঠাৎই ওর শরীরটা কেমন অস্বস্তিতে সংকুচিত হয়ে এলো। ওর ডাগর চোখ দুটো হঠাৎ সামনে রাখা এক বেঞ্চের দিকে নিবদ্ধ হলো। আর্য তাৎক্ষণিক তৃষার ওই সূক্ষ্ম পরিবর্তন ধরে ফেললো। নিচু স্বরে শুধালো। হোয়াট হ্যাপেন তৃষা? আরে ওকে? তৃষা কোনো কথা না বলে সরাসরি সামনের দিকে ইশারা করলো। আর্য ঘাট ঘুরিয়ে দেখলো 25-26 বছরের এক যুবক খুব নির্লজ্জভাবে এক দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়েছে এবং নিজের বন্ধুদের সাথে নিচু স্বরে হাসাহাসি করছে। আর্যর মুখশ্রী মুহূর্তে তপ্ত তামাটে বর্ণ ধারণ করলো। বলিষ্ঠ পদক্ষেপে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটার একদম সামনে গিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আর ছেলেটির কাঁধে এক মালিকাধীন চাপড় দিয়ে খুব শান্ত কিন্তু তীক্ষ্ণ স্বরে শুধালো। কি হলো ব্রো, পছন্দ হয়েছে? ছেলেটা প্রথমটা একটু থতমত খেয়ে গেল, কিন্তু আর্য শান্ত ভঙ্গি দেখে ভাবলো হয়তো সমগোত্রীয় কেউ। দাঁত বের করে এক বিচ্ছিরি হাসি দিয়ে বলল। হ্যাঁ ভাই, ভীষণ, একদম ফাটাফাটি। আর্যর চোয়াল এবার শক্ত হয়ে এলো। একটা বাঁকা হাসি মেলে বলল। নিজের মরণকে নিজে ডেকে আনেন ভাই। ছেলেটা এবার সত্যি অপ্রস্তুত হয়ে উঠল। মানে? ওই যে মেয়েটাকে দেখছেন, সে আর্য হাসানের পার্সোনাল প্রপার্টি। তাই ওর দিকে যে তাকায় তাকে কবরে পাঠাতেই আর্য হাসান সর্বোচ্চ 2 মিনিট সময় নেয়। ছেলেটার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গেল। আর্যর চোখে সেই খুনে দৃষ্টি আর কণ্ঠের গাম্ভীর্যে কুকড়ে গেল। সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। আর্য বাঁকা হাসলো। ব্যাপার না, সুন্দর বউ থাকলে সবাই এমন একটু একটু তাকায়। তবে আমার বউ সুন্দর হোক বা কুৎসিত, ওর দিকে শুধু আমিই তাকাবো, আর কেউ না। আন্ডারস্ট্যান্ড? ছেলেটা ঘরমুক্ত হয়ে মাথা নাড়ল। আর্য ওর দিকে তাচ্ছিল্যের হাসি মেলে বলল। আরে কাম ডাউন। তুই আজকে এমনিতেই বেঁচে গেছিস। পবিত্র ফুলকে যে হাতে আগলে এনেছি, সে হাত দিয়ে আমি তোদের মতো চুনুপুটিকে মেরে অপবিত্র করবো না নিশ্চয়। ছেলেটা ঢোক গিলে কিছু বলতে যাওয়ার আগে আর্য প্রস্থান করে তৃষার দিকে এগিয়ে গেল। এতক্ষণ যাবৎ তৃষা ওদের দিকে তাকিয়েছিল। আর্য কাছাকাছি আসতে অস্ফুট স্বরে শুধালো। কি হলো? আপনি ওখানে গিয়ে কি বলেন ওকে? আর্য অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে মানিব্যাগ থেকে টাকা বের করে ফুচকালার বিল মেটালো। তৃষার দিকে এক পলক তাকিয়ে ওষ্ঠা ধরে সেই চিরচেনা ধূর্ত হাসি ফুটিয়ে বলল। তেমন কিছু না,
স্যার একটা জীবন বিমার গুরুত্ব বোঝাচ্ছিলাম ওকে। ছেলেটা একদিন খুবই ঝুঁকি নিয়ে ফেলছিল, তাই একটু সাবধান করে দিলাম আর কি। তৃষা ভ্রুকুচকে আর্য চোখের দিকে চাইল। ও জানে আর্যর এই তেমন কিছু নার আড়ালে নিশ্চয়ই কোনো বড়সড় ধমক লুকিয়ে আছে। আর্যর বলিষ্ঠ ব্যক্তিত্ব আর এই তীব্র অধিকার বোধ তৃষার মনের গহীনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিল। ও আর কথা না বাড়িয়ে ধীর পায়ে আর্যর পাশে পাশে হাঁটতে শুরু করলো। লেকের শান্ত পানিতে তখন সন্ধ্যা সমাপ্তি ঘটে রূপলি চাঁদের ছায়া পড়তে শুরু করেছে। আর্য হুট করে তৃষার হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। তৃষা চমকে ওর দিকে তাকালেও নির্লিপ্ত গলায় বলল, রাস্তা পার হতে হবে। তৃষা ফিসফিস করে বলল, গোটা জীবনটা পার হতে পারলেও মন্দ হতো না। আর্য ঠিক শুনতে পারল না তৃষার ফিসফিসানিও কিঞ্চিত ভ্রুকুচকে শুধালো। কি বললেন? তৃষা মুচকি হেসে বলল, কিছু না। নৈশরাত্রির নিবিড় তিমির ক্রমশ গাঢ় হয়ে ধরণীর বক্ষে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। গোধূলি সেই ম্লান রক্তিম আভা বিদায় নিয়ে মহানগরীর আকাশে এখন রূপলি চন্দ্রের রাজত্ব। আর্যর গাড়িটা শুকনীরের প্রবেশদ্বারে সামনে এসে থামলো। ধীর নয় নামলো ওরা। তৃষা গভীর একটা শ্বাস নিয়ে পরক্ষণে তড়িৎ বেগে হাঁটতে শুরু করবে। রাতের স্নিগ্ধ বাতাস ওর হিজাব ছুঁয়ে যাচ্ছে। আর্য লক করার শব্দ শুনে ওর দিকে তাকিয়ে শুধালো, আরে আরে, এত দ্রুত হাঁটছেন কেন? তৃষা এক ঝলক পিছে চাইল, বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলে। টুইঙ্কল, আর্য পা চালিয়ে তৃষার সমান্তরালে এসে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল। ডোন্ট ওয়ারি, ও ঘুমোচ্ছিল, একটু আগে উঠলো। তৃষা বিস্মিত বলল। আপনি কি করে জানলেন? আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বলল। কল করেছিলাম। কখন? আর্যর এমন নির্লিপ্ত অথচ দায়িত্বশীল আচরণের সামনে তৃষা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মানুষটা কি অদ্ভুত কৌশলে নিজের চোখের আড়ালে থাকা মানুষগুলোরও প্রতি মুহূর্তে খবর রাখে। তৃষা এক দৃষ্টে আর্যর প্রস্থান পথের দিকে তাকিয়ে রইল। হৃদয় নিভৃত ও কোণে দোলা দিল কিছু কথা। একটা মানুষ কতটা ক্যারিং হতে পারে মিস্টার নাথিং সাহেবকে না দেখলে হয়তো বোঝা যাবে না। পারফেক্ট বাবা, শুধু বাবা নয়, পারফেক্ট হাজবেন্ডও বটে। পরক্ষণে ওর মস্তিষ্ক ও হৃদয়ের সাথে এক তুমুল বিরোধিতা ঘোষণা করলো। আদেও ও পারফেক্ট হাজবেন্ড আর্য হেসান? মস্তিষ্ক বলছে না, অথচ হৃদয় চিৎকার করে বলছে হ্যাঁ, স্বামী হতে হলে ক্যাপ্টেন আর্য হেসানের মতোই হওয়া উচিত। অন্দরমহলের পরিবেশ আজ বড্ড উত্তপ্ত। ড্রয়িং রুমের সোফায় ছোট ছোট দুই পা ঝুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে টুইঙ্কেল। তৃষা দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। কি হয়েছে আমার মামামটার? ওভাবে মুখ ভার করে বসে আছো কেন সোনা? টুইঙ্কেল তৃষার দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। অভিমানী ঈশ্বরে বলল, তোমরা পচা, আমাকে একা ফেলে অনেক ঘুরেছো তাই না? তৃষা হাসলো। পাশে রাখা ছোট্ট শপিং ব্যাগটা দেখিয়ে বলল, আরে না সুইটহার্ট, দেখো বানি তোমার জন্য কি এনেছে। তোমার প্রিয় কিটক্যাট আর তোমার মতোই সুইট একটা ডল। এখন রাগ কমবে? টুইঙ্কেলের বাচ্চা সুলভ হৃদয় এবার খানিকটা নরম হলো, কিন্তু আর্যর দিকে তাকাতেই ফের কৃত্রিম গাম্ভীর্য ফিরিয়ে আনলো। আর্য ওর সামনে এসে হাঁটু গেড়ে বসলো। ওর ছোট্ট নাকটা টিপে দিয়ে বলল, সরি মাম্মা, বাণীকে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে গেল। নেক্সট টাইম তোমাকে নিয়েই যাবো, প্রমিস। এখন লক্ষ্মী মেয়ের মতো পাপার কোলে আসো দেখি। টুইঙ্কেলের মিষ্টি ক্রোধ দীর্ঘস্থায়ী হলো না মোটেও। আর্য ওকে পাজা করে কোলে তুলে নিল। তৃষার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনিও ফ্রেশ হয়ে নিন তৃষা, আমি টুইঙ্কেলকে রুমে নিয়ে যাচ্ছি। রুমে আর্য টুইঙ্কেলকে নিয়ে ও শোবার ঘরের দিকে অগ্রসর হলো। তৃষা এক পলক ওদের প্রস্থান পথের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। অতঃপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ বাদে শুভ্র বসনে সিক্ততা কাটিয়ে তৃষা নৈশভোজের থালা হাতে আর্যর কক্ষের সন্নিকটে পৌঁছালো। হঠাৎ ওর কর্ণগোচর হলো টুইঙ্কেল আর আর্যর কথোপকথনের গুঞ্জন। দরজার ঈষৎ ফাঁক দিয়ে আসা আলোকছটায় দৃশ্যমান হলো আর্য বিছানায় হেলান দিয়ে আধা শোয়া হয়ে আছে, আর ওর বুকের উপর পরম নিশ্চিন্তে শুয়ে টুইঙ্কেল ওর পাঞ্জাবির বোতাম নিয়ে খেলা করছে। আর্য সেই গম্ভীর কণ্ঠস্বর এখন বড্ড কোমল ও টুইঙ্কেলের কপালে আলতো চুমুখে কি যেন বলছিল, আর টুইঙ্কেলও হেসে হেসে সাই মিলাচ্ছিল ওর সঙ্গে। তৃষা স্নিগ্ধ হেসে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতে করতে বলল, কি হচ্ছে এখানে? আমাকে রেখে কি কি এত সলা পরামর্শ হচ্ছে শুনি? তৃষার উপস্থিতি টের পাবা মাত্রই তড়িৎ বেগে আর্যর কোল হতে নামলো ছোট্ট টুইঙ্কেল। মিষ্টি স্বরে বলল, কিছু না বানি, আসলে পাপা কাল শিপে চলে যাবে তো তাই বলছিলাম আমি পাপাকে ভীষণ মিস করব। তুমি করবা না বানি?
টুইঙ্কেল প্রশ্নাত্মক দৃষ্টিতে তৃষার পানে চাইল। তৃষা এক পলক আর্যর নির্লিপ্ত মুখশ্রীতে চেয়েই তৎক্ষণাৎ দৃষ্টি ঘোরালো। বুকের মাঝে কেন জানি চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে ওর, আর আর্যর দিকে তাকালেই সেটা বড্ড প্রকট রূপে হানা দিচ্ছে। তৃষা মনোযোগ সরাতে টুইঙ্কেলের দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল, ওসব কথা পরে হবে, তুমি আগে ডিনারটা কমপ্লিট করো তো মাম্মাম। দেখো কত রাত হয়েছে। টুইঙ্কেল ফের কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্ব মুহূর্তে তৃষার কথায় ও থমকায়। মৃদু হেসে সম্মতিসূচক মাথা নেড়ে বলে, ওকে বানি। তৃষা আর কথা না বাড়িয়ে একে একে টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়। মাঝে মাঝে ওর আর দৃষ্টি আর্যর দিকে ধাবিত হচ্ছে, তবে পরক্ষণে নিজেকে সামলে নিচ্ছে তৃষা। নিজের অপ্রকাশিত মনোভাব দমানোর এক ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে টুইঙ্কেলকে নিয়ে ব্যস্ততা দেখানোর মিথ্যা নাটকীয়তায় মগ্ন সে। টুইঙ্কেলকে খাওয়ানো শেষ করে তৃষা সামান্য সময়ের জন্য কক্ষ হতে নিষ্ক্রান্ত হয়েছিল। মুঠোফোনে মেহসানার জরুরি আহ্বানে সাড়া দিতে ওর এই ক্ষণিক অনুপস্থিতি। কথা শেষ করে যখন পুনরায় আর্যর শয়নকক্ষে পদার্পণ করলো, সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো বিছানার মাঝখানে ছোট্ট টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। অবিন্যস্ত হয়ে সে শুয়ে আছে। আর্য কাল ফিরে যাবে, তাই আজ টুইঙ্কেল ওর সঙ্গেই থাকবে এটা পূর্বজ্ঞাত হওয়ায় তৃষা অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গিয়ে অতি যত্নে টুইঙ্কেলের এলোমেলো দেহখানি বিছানায় সোজা করে শুইয়ে দিল। ওর গায়ের উপর চাদরটা টেনে দিতে দিতে তৃষার চোখ জোড়া একবার আর্যকে খুঁজে ফিরল, কিন্তু ঘরটা খাকা করছে। দীর্ঘদেহী সেই মানুষটার কোনো চিহ্ন সেখানে নেই। তৃষা ঘরের এদিক ওদিক একবার দৃষ্টি সঞ্চালন করলো। হঠাৎ পূর্ব পাশে কার উপস্থিতি অনুভব হতে তৃষা ধীর পায়ে ঘরের সংলগ্ন প্রশস্ত করিডোরটার দিকে এগিয়ে গেল। তখন করিডোরের সামনে এসেই থমকালো ও, আর এগোবে কিনা ভেবেও যখন দ্বিধান্বিত, ঠিক তখনই ভেসে এলো গভীর পৌরুষ এক কণ্ঠস্বর। এদিকে আসুন তৃষা। করিডোরের রেলিংয়ে দুহাত রেখে জ্যোৎস্না আলোকিত আকাশের পানে এক দৃষ্টে চেয়ে আছে আর্য। তৃষা ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। মৃদুমন্দ পবন রুদ্রতপ্ত প্রকৃতিকে শীতল করতে ব্যস্ত। তৃষা কিছুক্ষণ নীরব থেকে আলতো স্বরে শুধালো, কাল ঠিক কখন বেরোবেন? আর্য দৃষ্টি না ঘুরিয়ে উত্তর দিল। ভোর 5টায়। তৃষা একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, টুইঙ্কেল কিন্তু খুব কষ্ট পাবে। আর্য এবার ঘাড় ঘুরিয়ে তৃষার দিকে তাকালো। চাঁদের আলোয় ওর তীক্ষ্ণ মুখায়াবব আজ যেন একটু বেশি নমনীয় ঠেকছে। ও কেমন অদ্ভুত প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপপূর্বক ব্যগ্রকণ্ঠে শুধালো, শুধু টুইঙ্কেলকে? আকস্মিক আর্যর এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে উঠল তৃষা। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে সামলে নিল। ওনার খুঁট আঙ্গুলে জড়াতে জড়াতে চঞ্চলা হরিণীর মতো এক পলক আর্যর দিকে তাকিয়ে ফের নজর সরিয়ে নিল। ঠোঁটের কোণে এক চিলতে অভিমানী হাসি ফুটিয়ে বলল, তৃষা নেওয়াজের কষ্ট পাওয়া বা না পাওয়াতে মিস্টার রোবটের কি আসে যায়? আপনার তো শিপে গিয়ে সব ভুলে যাওয়ার পুরনো অভ্যাস আছে, সেখানে তো নিশ্চয়ই আপনার মামামদের অভাব হবে না। আর্য এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়াটা তৃষার উপর আছড়ে পড়ছে। ও এক পা এগিয়ে এসে তৃষার খুব সন্নিকটে দাঁড়াতেই তৃষার নিঃশ্বাস যেন ক্রমশ ভারী হয়ে আসতে লাগলো। আর্য নিচু স্বরে এক মদিরাচ্ছন্ন হাসিতে বলল, ম্যাম সংখ্যা 1000টা কেন, লক্ষ কোটি হতে পারে, কিন্তু নেভির এই আর্য হাসানের স্বপ্নবিলাসী ম্যাম কিন্তু একজনই। তৃষা থমকালো ক্ষণকাল। আর্য হতে সরাসরি এমন প্রত্যুত্তর হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি। ওর সমস্ত সত্ত্বে এক বিচিত্র শিহরণ খেলে গেল, যেন বসন্তের প্রথম দক্ষিণা বাতাস ওর তপ্ত হৃদয়ে এসে হানা দিয়েছে। লজ্জায় ওর ফর্সা কপলদয় আরক্তিম বর্ণ ধারণ করলো। লোকটা কি তবে শব্দের মায়াজালে এভাবেই ওর প্রতিটা আবেগ বন্দি করে নেবে? তৃষা আরেক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আর্যর ওই তীব্র দহনমাখা চাহনি ওকে যেন নিঃশেষ করে দিচ্ছিল। তড়িঘড়ি করে অন্যটা সামলে নিয়ে কম্পিত পদক্ষেপে প্রস্থান করতে চাইল, কিন্তু ওর অবাধ্য পা দুটো কক্ষের প্রবেশদ্বারের চৌকাঠে পৌঁছানোর পূর্বে পেছন থেকে আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তৃষা। তৃষা মূর্তির মতো স্থির হয়ে গেল। ওর বুকের ভেতরটা তখন ধরফর করছে। ও ধীরলয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখলো জ্যোৎস্নার আলোয় আর্যর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং এক অনাস্বাদিত অধিকারের ছাপ। তৃষা প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল, যেন উত্তরটা পেতে ও সমস্ত জীবন ব্যয় করতেও রাজি আছে ও। তবে আর্য যেন প্রতীক্ষার পাল্লা ভারী করতে চাইল না, বড্ড আবদারি কণ্ঠে বলল, আজ রাতটা এই রুমেই থাকবেন। তৃষা বিস্মিত দৃষ্টিতে তাকাতে আর্য ওকে নিশ্চিন্ত করে, শুধু একটা রাতেই, আর কখনো বলবো না, প্রমিস। তৃষা স্ফীত হাসলো। ও নিজেও এটাই চাচ্ছিল, তবে লজ্জাপূর্বক প্রকাশে ব্যর্থ হচ্ছিল। আচ্ছা থাকবো না। আচ্ছা ক্যাপ্টেন। প্রথমবারের মতো তৃষার মুখে ক্যাপ্টেন সম্বোধনে আর্য অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে চাইল ওর পানে। তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে আসতে চাইলে কাচুমাচু ভঙ্গিমায় বলল, একটু তুমি করে বলবেন প্লিজ, অন্তত আজকে রাতটার জন্য।
আর্যর বুকের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে আসা সমুদ্রের ন্যায় শীতল হয়ে গেল। শত প্রতীক্ষার অবসান ঘটল আজ ওর। ও এটাই চেয়েছিল, যেদিন তৃষা মন থেকে চাইবে, আবদার করে ওকে বলবে তুমি বলে সম্বোধন করতে, সেদিনইও তুমি বলবে, এর আগে নয়। অবশেষে প্রতীক্ষার অবসান। আর্য ওষ্ঠাধর এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ও সম্মতির সুরে খুব নরম গলায় বলল, আচ্ছা। ছোট্ট এক সম্মতিসূচক বাক্য, আর তাতেই তৃষার মনে হলো হৃৎপিণ্ডটা খুশিতে এক লাফে কয়েকশো ফিট উপরে উঠে গেছে। ও আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। দ্রুত দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমি ফোনটা রুমে ফেলে এসেছি, ওটা নিয়ে আসি 1 মিনিট। বলেই তৃষা কক্ষ হতে নিষ্ক্রান্ত হতে উদ্যত হলো। দরজা চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আর্য সে ভরাট কণ্ঠস্বর আবারও প্রতিধ্বনিত হলো। তৃষা। তৃষা থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর কৌতূহলী নেত্রে একরাশ প্রশ্নের মেলা। কিছু বলবেন? আর্য কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে ওর মুখশ্রীর দিকে চেয়ে রইল। ওর মনে তখন কথার পাহাড় জমেছে। কত কিছু বলার ছিল, কত সহস্র না বলা অধিকারের দাবি, কিন্তু সবটুকু গিলে নিয়েও ও কেবল আলতো করে মাথা নেড়ে বলল, না, কিছুই না, যাও, আর দ্রুত এসো। তৃষা প্রস্থান করতেই আর্য করিডোরে রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। রাতের নিস্তব্ধতা চিরে ভরাট সুরে গেয়ে উঠল। নিশিথিনী এখন মধ্য গগন অতিক্রান্ত করে ভোরের প্রতীক্ষায় মগ্ন। মহানগরীর কৃত্রিম আলোকছটা ম্রিয়মান হয়ে এসেছে। অন্দরমহলে নিস্তব্ধতা এখন এতটাই গভীর যে ঘড়ির কাঁটার প্রতিটা কম্পনও যেন স্পষ্ট শ্রুত হচ্ছে। শয়নকক্ষের প্রশস্ত বিছানায় অবিন্যস্তভাবে শুয়ে আছে এক পূর্ণাঙ্গ পৃথিবী। মাঝখানে টুইঙ্কেল তার ছোট্ট নিষ্পাপ হাত দুটো ছড়িয়ে দিয়ে স্বপ্নপুরীর রাজ্যে বিচরণ করছে, আর তার দুই পাশে দুটি অতৃপ্ত হৃদয়ের স্পন্দন। তৃষা তন্দ্রাচ্ছন্ন, দীর্ঘক্ষণের প্রতীক্ষা, আর মনের ভেতরে তোলপা শেষে শ্রান্ত দেহখানি ঘুমের অতলে তলিয়ে যাচ্ছে। ওর অবাধ্য অলকগুচ্ছ কপালে এসে লুটোপুটি খাচ্ছে। পাশে শুয়ে থাকা আর্য চোখে ঘুমের লেশমাত্র অনুপস্থিত। ও পাশ ফিরে একদৃষ্টে চেয়ে আছে ওর বোকা সেই মানবীর পানে। চাঁদের আবছা আলোয় তৃষার স্নিগ্ধ মুখশ্রী আর্যর পৌরুষত্বকে এক মায়াবী আকর্ষণে বারবার দিশেহারা করে দিচ্ছে। হঠাৎ আর্য নিঃশব্দে উঠে বসলো। করিডোর থেকে আসা হিমেল হাওয়া তৃষার চুলে এক চঞ্চল হিল্লোল তুলে দিয়ে গেল। আর্য নিজেকে আর সংযত রাখতে পারল না। এক অদম্য অনুরাগের বশবর্তী হয়ে ও অতি সন্তর্পণে তৃষার দিকে ঝুঁকে এলো। উষ্ণ নিঃশ্বাস তৃষার কপলে আছড়ে পড়ল। আর্য ধীরলয়ের কম্পিত ওষ্ঠাধর তৃষার শুভ্র ললাটে ছোঁয়ালো। এক পলকে সেই পবিত্র স্পর্শে আর্য সমস্ত সত্তা শিউরে উঠল, যেন বহু জন্মে তৃষ্ণা এক নিমিষে মিটে গেল। পরক্ষণে আর্য নিজেকে সরিয়ে নিল। একরাশ অপরাধবোধা তীব্র অধিকারের দ্বন্দ্বে ওর কণ্ঠনালী শুকিয়ে এলো। ও তৃষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অতি নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলল, আই এম সরি মিসেস এহসান, তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করার জন্য। বাট ট্রাস্ট মি, নেবির এই কঠোর মানুষটা আজ নিজের হৃদয়ের কাছে বড্ড অসহায়। আই এম রিয়েলি সরি মাই লাভ। বলেই আর্য পুনরায় বালিশে মাথা রাখলো। ওর দৃষ্টি তখন সিলিংয়ের দিকে নিবদ্ধ, কিন্তু মনের কোণে তখন প্রশান্তির এক বিশাল সমুদ্র উত্তাল ঢেউ তুলছে। এদিকে আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে অন্ধকারাচ্ছন্নতার মাঝে বিস্ফোরিত নয়নে চাইল তৃষা। পুরোপুরি নিদ্রাচ্ছন্ন না হওয়ার দরুন সবটা স্পষ্ট শ্রবণগোচর হয়েছে ওর। ও যেন ও কোনো রূপ আবেগ প্রকাশেও ব্যর্থ হয়ে গেল কিছুক্ষণের তরে। প্রভাতের আগমন আজ কেন একটু বেশি দ্রুত হয়েছে। ঘড়ির কাঁটা ভোর 5টার ঘরে, আর মাত্র কিছুক্ষণ তারপরই আর্য চলে যাবে। তৃষা ডাগর নেত্রের কার্নিশে জল জমেছে, আর তা লুকানোর ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছে। ও পাশে টুইঙ্কেল আর্যর কোলে আহ্লাদে মগ্ন। আর্য মেয়ের সঙ্গে খুনসুটির ফাঁকে তৃষার মলিন মুখশ্রীর দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। ও বুঝলো এখন ওর বাচ্চা বউটিকে বোঝানো অতীব জরুরি, নতুবা সে কেঁদে রীতিমতো বন্যার সূচনা করবে। টুইঙ্কেলকে চকলেট আনতে বলে তৃষার দিকে এগিয়ে গিয়ে বলল, তৃষা। তৃষার অবাধ্য অশ্রু কণা এবার বাঁধন ছিন্ন হয়ে টুপটাপ গড়িয়ে পড়ল। আর্য দেখলো, তবে তৎক্ষণাৎ কিছু না বলে নিশ্চুপ রইল। তৃষা ফুপাতে ফুপাতে শুধালো, কবে ফিরবেন? শীঘ্রই। অপেক্ষা করবো ভীষণ করে, বাজে ভাবে। আর্য ঈষৎ হেসে তৃষার অশ্রুকণা সযত্নে মুছে দিতে দিতে বলল, সময়ের বিরামহীন আবর্তনে পিষ্ট হয়ে 3টি সপ্তাহ কালের গর্ভে চিরতরে লীন হয়েছে। অন্তহীন এই নিস্তরঙ্গ দিবসগুলো একে একে স্মৃতিবদ্ধ হচ্ছে, অথচ তৃষার বিশ্রামের অবকাশ নেই। আর মাত্র 2 দিন পরে উচ্চ মাধ্যমিকের রণসজ্জা। বইয়ের পাতার নিমগ্ন তৃষার প্রতিটা প্রহর এখন কাটে নিবিড় ব্যস্ততায়। এরই মাঝে ছোট্ট টুইঙ্কেলকে রাজধানীর নামকরা কিন্ডার গার্ডেনের 1ম শ্রেণীতে ভর্তি করানো হয়েছে। তার সেই বিদ্যাভ্যাসের প্রারম্ভিক ব্যস্ততা, স্কুলের নতুন পরিবেশ মানিয়ে নেওয়া গুরুদায়িত্ব এখন তৃষার প্রাত্যহিক কর্মযজ্ঞের অবিচ্ছেদ্য অংশ। এই কর্মমুখর দিনলিপিতে তৃষা সঙ্গী হয়েছেন আর্যের বাবা মা। তাদের স্নেহোচ্ছায় আর্যের অনুপস্থিতিতে যেন কিছুটা হলেও ম্লান হয়ে আসে। তৃষার এই নিরন্তর পথ চলায় তারাই এখন পরম ভরসা আর ব্যস্ততার ভাগিদার।
আজ সকালটা শুরু হয়েছে তুমুল ব্যস্ততায়। আসন্ন উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত নোট সংগ্রহে তাগিদে তৃষাকে আজ পা বাড়াতে হবে লাইব্রেরি অভিমুখে। স্বাভাবিক দিনগুলোতে আর্যর বাবা টুইঙ্কেলকে পৌঁছে দিয়ে এলো, আজ তৃষা নিজেই সেই দায়িত্ব কাঁধে নিয়েছে। প্রাতরাশ সেরে ও এক হাতে নিজের প্রয়োজনীয় নথিপত্র আর অন্য হাতে ছোট্ট টুইঙ্কেলের নরম আঙ্গুল মুঠোয় পুরে সবে প্রস্থানের প্রস্তুতি নিচ্ছে। ভেসে আসলো আফজাল সাহেবের উদ্বিগ্ন কণ্ঠস্বর। যেতে পারবে তো মা? বললাম আমি যাই তোমাদের সাথে। তৃষা ঘুরে দাঁড়ালো। কাল রাতে প্রেশার ফল করেছিল আপনার বাবা, রেস্ট নিন এখন। আফজাল সাহেব দোনমনো করে বললেন। তবু এমনিতেই ট্রাফিকের যা অবস্থা। তৃষা স্ফীত হেসে বলল, আমি এখন শহরে বহুদিন ধরে আছি বাবা, অভ্যেস আছে আমার। আফজাল সাহেব তবুও যেন আশ্বস্ত হতে পারছেন না। তিনি চশমাটা নাকের ওপর ঠিক করে নিয়ে সস্নেহে তৃষার দিকে চাইলেন। তার দৃষ্টিতে একরাশ পিতৃসুলভ দুশ্চিন্তা। কিন্তু তৃষা আর ওনাকে কথা বাড়াতে দিল না। টুইঙ্কেলকে নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, কিন্তু কিছু না, আল্লাহ হাফেজ বাবা, আসি। টুইঙ্কেলও দাদার উদ্দেশ্যে বলল, আল্লাহ হাফিজ দাদুন, গুড বাই। গুড বাই দাদু, সাবধানে যেও মা। তপ্ত রোদ্দুরে হাঁসফাঁস করছে মহানগরী। আকাশে মেঘের ঘনঘটা হলেও বৃষ্টির দেখা নেই। ভ্যাপসা গরম বিরাজমান। গাড়ির পেছনে সিটে বসে আছে তৃষা, মনোযোগ নিবদ্ধ বইয়ের পাতায়। পাশে নিজের ওয়াটার পট নিয়ে খেলা করছে টুইঙ্কেল। হঠাৎই ও তৃষার দিকে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে প্রশ্ন ছুড়ল। বানি, তৃষার মনোযোগ সরল ও মৃদুস্বরে বলল, প্রিন্সেস। একটা কথা বলবো? তৃষা এক পলক ওর দিকে চেয়ে ওর কপালে লেপ্টে থাকা অবাধ্য চুলগুলো সরিয়ে দিয়ে সস্নেহে বলল, বলো মাম্মাম, কি বলবে? টুইঙ্কেলের ডাগর চক্ষুদয় এক মুহূর্তের জন্য গভীর কোনো ভাবনায় স্থির হয়ে হলো। অতঃপর ও তৃষার কামিজের হাতটা টেনে ধরে খুব নরম গলায় শুধালো, তুমি পাপাকে মিস করো না বানি? আর্যর কথা মনে পড়তে মনের গহীনে একটা চিনচিনে ব্যথা অনুভূত হলো তৃষার। কিন্তু টুইঙ্কেলের সামনে সেটা অতি সন্তর্পণে আড়াল করে দিয়ে কোমল স্বরে বলল, পাপা কবে আসবে বানি? পাপা তো অনেক বড় কাজ করে সুইটহার্ট, কাজ শেষ হলে দ্রুত ফিরবে। কাজ কবে শেষ হবে বানি? টুইঙ্কেলের বাচ্চা সুলভ প্রশ্নে মৃদু হাসল তৃষা। শীঘ্রই। টুইঙ্কেলের সেই চিরাচরিত প্রশ্নের উত্তর দিতে দিতে গাড়ি এসে থামল বিদ্যালয়ের সুদৃশ্য তরুণের সম্মুখে। তৃষা আর বিন্দুমাত্র সময় ব্যয় না করে গাড়ি থেকে নেমে পড়ল। এক হাতে টুইঙ্কেলের ছোট্ট স্কুল ব্যাগ আর অন্য হাতে ওর নরম আঙ্গুলগুলো শক্ত করে আঁকড়ে ধরেও ভেতরে প্রবেশ করলো। স্কুলের করিডোর এখন কচিকাচাদের পদচারণায় মুখর। তৃষা টুইঙ্কেলকেও নির্ধারিত শ্রেণীকক্ষে নিয়ে এসে কাঙ্ক্ষিত বেঞ্চটিতে বসিয়ে ওর কপালে একটা স্নেহচুম্বন এঁকে দিয়ে মাতৃসুলভ কণ্ঠে বলল, একদম দুষ্টুমি করবে না কিন্তু মাম্মাম, ছুটি হলে বাড়ি চলে আসবে তোমায় নিতে, লক্ষ্মী হয়ে থাকবে কেমন? টুইঙ্কেল হাসি মুখে মাথা নাড়ল। ওর সেই নিষ্পাপ হাসি দেখে তৃষার বুকের উপর জেকে বসা আর্যের অভাব বোধটুকু এক মুহূর্তের জন্য যেন স্থবির হয়ে গেল। ধীর পায়ে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে এসে পুনরায় গাড়িতে গিয়ে বসলো। গাড়ি যখন লাইব্রেরির অভিমুখে পুনরায় যাত্রা শুরু করলো, তৃষা জানালার বাইরে নির্নিমেষ চেয়ে রইল। মহানগরীর এই ব্যস্ততম রাজপথ, ট্রাফিক জ্যাম আর মানুষের হাহাকার সবই যেন আজ ওর কাছে বড্ড অর্থহীন ঠেকছে। মনের গহীনে কেবল একটি মুখই বারবার ভেসে উঠছে। অবচেতন মনে নিজের ফোনটা হাতে নিল। গ্যালারিতে প্রবেশ করে প্রথম ছবিটা মেলল ও ভেসে উঠল আর্যর পেশাদারিত্ব গাম্ভীর্যে আবৃত তীক্ষ্ণ চৌকস মুখায়বব। তৃষা ফোনটা বুকের সাথে চেপে ধরে চোখ বুঝে মনে মনে গান ধরল। নীল জলরাশির অতলান্ত বিস্তার আর লোনা বাতাসে শোষ শব্দে মুখরিত। সকাল 10টা বেজে 5 মিনিট। বানৌজা বঙ্গবন্ধু এখন মাঝ সমুদ্রে তার নিয়মিত টহলে ব্যস্ত। জাহাজের দোতলায় ব্রিজের বাইরের খোলা ডেকে দাঁড়িয়ে আর্য। চোখে কালো রোদ চশমা, সমুদ্রের নোনা সমীরণ ওর চুলগুলোকে অবাধ্য করে দিচ্ছে বারবার। চারিপাশে এখন নিথর প্রশান্ত দিগন্ত বিস্তৃত সেই নীল জলরাশির অতলান্ত নির্জনতা চিরে দিয়ে সমুদ্রের ছোট ছোট ঢেউগুলো জাহাজের ইস্পাত কঠিন গায়ে অবলীলায় আছড়ে পড়ছে, সৃষ্টি করছে ফেনিল শুভ্রতা। আর্যর হাতে এক কাপ ধোয়া ওঠা কফি। সমুদ্রের এই বিশালতার মাঝেও ক্যাপ্টেনের দায়িত্বের কোনো বিরতি নেই। পাশেই দাঁড়িয়ে থাকা নেভিগেশন অফিসারকে আর্য নিচু স্বরে প্রশ্ন করল, আমাদের বর্তমান পজিশন কত? অফিসার চার্ট দেখে উত্তর দিলেন, স্যার আমরা এখন স্যান্ডউইফ থেকে 10 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে, সবকিছু স্বাভাবিক। আর্য একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলল। সে এক পলক ব্রিজের ভেতরে তাকিয়ে দেখলো সবাই নিজ নিজ কাজে নিমগ্ন। কেউ রাডারের ডটগুলো পর্যবেক্ষণ করছে, কেউ বা কম্পাস চেক করছে। ও এবার ইন্টারকম হাতে নিয়ে মৃদু গম্ভীর কণ্ঠে ঘোষণা করলো, অ্যাটেনশন অল হ্যান্ডস, সমুদ্র এখন শান্ত। পরবর্তী 1 ঘন্টা সবাই ফ্রি ওয়াশ এনজয় করতে পারো, তবে জাগ্রত থাকো। ক্যারি অন।
ক্যাপ্টেনকে মিস করছিস তৃষা? মোহসানার কণ্ঠস্বরের আকস্মিকতা তৃষার হাতের কলমটা কাগজের বুকে এক দীর্ঘ রেখা টেনে থেমে গেল। ও তড়িঘড়ি নিজেকে সামনে নিয়ে বইয়ের উপর ঝুঁকে পড়ার বৃথা চেষ্টা করলো, কিন্তু ওর আরক্তিম কপোলদ্বয় আর চোখের কোণের অস্থিরতা মেহসানার অভিজ্ঞ দৃষ্টি এড়াতে পারল না। তৃষা চশমাটা নাকের উপর ঠিক করে নিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই মেহু? লাইব্রেরিতে মানুষ পড়াশোনা করতে আসে, কারো ব্যক্তিগত জীবন নিয়ে পিএনপিসি করতে আসে না। মেহসানার সামনে চেয়ারটা টেনে আয়েশ করে বসলো। কোল্ড কফির ক্যানে একটা চুমুক দিয়ে ভ্রু নাচিয়ে বলল, উফ, কি লেভেলের অ্যাটিটিউড! পড়াশোনার দোহাই দিয়ে লাভ নেই ডার্লিং। আমি গত 10 মিনিট ধরে নোটিস করছি তুই বইয়ের একই পাতা উল্টে পাল্টে যাচ্ছিস। সত্যি করে বলতো, ক্যাপ্টেনের জন্য কি হার্টটা একটু বেশি পাম্প করছে? তৃষা এবার বইটা সশব্দে বন্ধ করে মেহসানার চোখের দিকে চেয়ে তেরাভাবে বলল, পাম তো করবেই, বেঁচে থাকতে হলে তো হার্টবিট দরকার। আর শোন, উনি গিয়েছেন নিজের ডিউটি সামলাতে, কোনো ভিন গ্রহে হারিয়ে যাননি যে সারাক্ষণ হা হুতাশ করবে। আই এম আ ম্যাচিউর গার্ল, ওকে? মেহসানা এবার সশব্দে হেসে উঠল। তৃষার হাতটা খানিক টেনে নিয়ে রসালো ভঙ্গিতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।